হাই, গুড মর্নিং সবাইকে। আর আমি আবার ভিডিও নিয়ে চলে আসলাম। ভিডিওটা আমি তো তোমাদেরকে বললাম, প্লিজ আমি আমার পুরো কাহিনীটাই জানাতে চাই তোমাদের কাছে। আমি জানি হয়তো আজকের 2জন দেখছে, কালকে 4জন দেখবে, কিন্তু যারা কেউ জানি না আমি কতজন সুখী আছে এরকমভাবে বিয়ে করে, মানে আলাদা কোনো কাস্টে বিয়ে করে কতজন ভালো আছে না আছে সেটা আমি জানি না, কিন্তু আমি সত্যি সবাইকে জানাতে চাই যে না, কেউ করো না। সবাই যার যার ধর্মের শেষে বিয়ে করো, আদার্স আলাদা কোনো কাস্টে বিয়ে করো না। যতই তুমি ভালো করার চেষ্টা করো, জানি না হয়তো বড় লোকেদের ব্যাপার আলাদা হতে পারে, আমার সেটা হয়তো নলেজ নেই, কিন্তু যারা আমাদের মতো সাধারণ মানুষ তারা কেউ করো না। তাদের সঙ্গে আমার মনে হয় যে একটা ভেদাভেদ থেকেই যাবে। কিন্তু আমার সঙ্গে যেটা হয়েছে সেই এক্সপিরিয়েন্সটা আমি বলছি। কালকে যে সমস্ত কাহিনী বলছিলাম তার মধ্যে আরও একটা কাহিনী, ওই আমার ছোট ননদেরই কাহিনী। ছোট ননদেরই কাহিনী। ছোট ননদের সঙ্গে আমার হাজব্যান্ড অ্যাড আছে। তো আমার হাজব্যান্ড বাচপন থেকে একটা মেয়ের সঙ্গে প্রেম করে, ঠিক আছে? কথাগুলো খালি শুনবে তোমরা। আমি কতটা সহ্যের পরে আজকের আমি এই চিন্তা ভাবনায় এসেছি যে না, আমি সত্যি আমি যদি মরে যাই যেন দুনিয়া জানে যে আমার সঙ্গে কি কি হয়েছিল। সো আমার যখন বিয়ে হয়, বিয়ের পরে জানলাম যে, বিয়ের আগে জানতাম যে ওটা একটা মেয়ের সঙ্গে আমার হাজব্যান্ডের প্রেম ভালোবাসার ছোটোবেলা থেকে। তো যখন আমি বিয়ে করে আসলাম তখন জানতাম যে না, ওর রিলেটিভ কেউ, ঠিক আছে? পরে জানলাম যে হ্যাঁ রিলেটিভ, কিন্তু তার সঙ্গে ওর ছোটোবেলাকার প্রেম। তো ছোটোবেলাকার প্রেম যদি হয়, তো আমি বিয়ে করে আসলাম। আসার পরে ও মেয়েটা আমাদের বাড়ি আসলো। আমাদের বাড়ি এসে একদম পুরো অধিকার নিয়ে যে এটা এই বাড়ির সবথেকে প্রথম অধিকার হচ্ছে আমার। আমাদের কুচবিহারের নিয়ম হচ্ছে কি, কেউ আসলে পান সুপারি দিতে হয়। তো একটা মানে ওদেরই একটা পিসিমণি এসেছিলো, তো ওই পিসিমণিকে আমি পান সুপারি দিচ্ছিলাম। তো নতুন বউ হিসেবে কেউ এসছে, ওদের ওদের যেটা নিয়ম পান সুপারি দেওয়া, পান সুপারি দিচ্ছিলাম। তো আমার হাজব্যান্ডের সে এলো, এসে আমাকে বলছে সব থেকে আগে আমাকেই দাও, এই বাড়িতে সব থেকে বেশি অধিকার আমার, সব থেকে আগে আমার অধিকার। চলো ভালো কথা, আমি বুঝলাম না। পরে ধীরে 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 এর মুখে ওর মুখে শুনলাম এরকম এরকম ব্যাপার, ঠিক আছে? তারপরে ধীরে ধীরে জানলাম যে ওর বাড়ির প্রত্যেকটা, ওর দুইটা ফ্যামিলি টোটালি জানে, সব কিছু জানে। সব কিছু জানার পরেও তাহলে আর একটা মেয়েকে বিয়ে করে আনলো, তোমরা কেন রাখলে তাকে? আমি ওদের বাড়ি যাওয়ার পরে 3 মাস পরে বিয়ে করেছিল, আমি ওর ছোটো বোনের সঙ্গে ছিলাম 3 মাস পরে। মানে আলাদা আলাদা কাস্ট, তার জন্য বিয়ে হচ্ছিল না, কোনো মুন্সি মৌলানা বিয়ে পড়াচ্ছিল না, 3 মাস পরে বিয়ে হচ্ছিল। তাহলে তোমরা এত কিছু জানার পরে আমি চলে আসতে চাইছিলাম। আমার মাকে যখন কল করা হয়, আমার মা বলছিল তোমরা হাওড়া স্টেশন পর্যন্ত পৌঁছে দাও, হাওড়া কিংবা শিয়ালদা, আর শিয়ালদা থেকে আমি ওকে নিয়ে নেবো, আমার মা বলছিল। তাহলে তোমরা কেন পাঠালে না? পথমুক্তি কেন পাঠালে না? তোমাদের পাঠিয়ে দেওয়ার দরকার ছিল। চলো ভালো কথা, পাঠালে না। আর যদি বা পাঠালে না, তাহলে সেই মেয়েটা আসার কোনো প্রশ্নই ওঠে না আমার লাইফে। আমার লাইফের কাহিনীগুলো এত সুন্দর না, সত্যি তোমরা সবাই শুনলে না, সত্যি যদি একটা কোনো মানে যারা মুভি বানায় তারা একটা মুভি বানিয়ে ফেলতে পারবে, টেনশন নেই। তো তারপরে সেটা গেল। তো যখন আমি ধীরে ধীরে মানুষের কাছ থেকে শুনলাম, জানলাম, জানার পরে দেখলাম যে হ্যাঁ সত্যিও তারা অনেক ক্লোজ সবাই, এই ফ্যামিলি ওই ফ্যামিলির মধ্যে অনেক ভালো বন্ডিং। তারপরেও এরকম, তো সেটা নিয়ে আমার মনে তো কিন্তু ছিল, আমি তো জিজ্ঞেস করবো
আমি জিজ্ঞেস করলে সেখানে আমাকে টর্চার করা হতো। তখনও কিন্তু আমার বিয়ে পড়ায়নি। তারপরে আমি বললাম যে তাহলে আমি চলে যাই। আমাকে ছেড়ে দেওয়া হলো না। ওই যে আমি আগের দিনের ভিডিও বললাম যে আমি চলে যেতে চাইছি, আমি চলেও গেছিলাম। ভোরে 4টের সময় উঠে আমি একদম মেন রোড যেখানে গাড়ি পাওয়া যায় ওখানে কেউ একজন খবর করছিল যে তোর বাড়িতে যে মেয়েটা এসেছিলো সেই মেয়েটা চলে যাচ্ছে। তখন আমার ভাসুর আমাকে নিতে যায়, বাড়ি নিয়ে এসে আমাকে থাপ্পড় মারে যে তুমি আমাদেরকে না জানিয়ে চলে যাচ্ছ কেন? আমি তো জানালে তোমরা যেতে দেবে না, যেরকম এখন আমার জীবনটা নষ্ট করলে, যেতে দাওনি সেরকম। তো সেই সূত্রে আরও একটা কথা, আমার হাজব্যান্ডকে আমার শাশুড়ি মা বলছে যে তুমি মানে যা তো বাবা তুই ধনিয়ে নিয়ে আসবি। কোথা থেকে নিয়ে আসবে? ওদের বাড়ি থেকে, ওই মেয়েটার বাড়ি থেকে। তা আমি বলছি যে না, ওখানে যাবে না, ওখানে যাবে না। আরে আমি আমি তার সঙ্গে প্রেম করে বিয়ে করছি, অবশ্যই আমি চাইবো যে সে সেখানে যাবে না, সে সেই জায়গাটায় যাবে না যেখানে আমি তাকে আমি মানে সেটা নিয়ে ভাবতেই পারি না যে হ্যাঁ সে আগে তার সঙ্গে তার এত বছরের 9 বছরের প্রেম, অথচ সে সেখানে যাক, ছোটোবেলাকার প্রেম সেখানে যাক, অবশ্যই আমি চাইবো না। তো সেখানে না যাওয়ার কথা বলতে ফট করে আমার ওই ছোটো ননদ, আমি বলছি যে না ও ওখানে যাবে না, এই কথা নিয়ে 2-1 কথা নিয়ে তর্ক হয়েছে। আমার শাশুড়ি বলছে কেন যাবে না, তোর কথা মতো। আমি বলছি না, যাবে না। তো তারপরেও সে গেছে, সে সেখান থেকে ধরিয়ে নিয়ে এসছে। তারপরে আমি যে ওইটা বলছি যে কেন যাবে না, তুমি জানো না কেন যাবে না? তো সেই কথাটা আমার ওই ছোটো ননদ, ও শুরুর থেকেই একটা 3rd ক্লাস লো কোয়ালিটির মেয়ে, যার কোনো ক্যারেক্টার নেই আর যার কোনো কিছু নেই। কি আর বলি, চলো ছাড়ো, কোনো ব্যাপার না। তো সে গিয়ে মেয়েটার বাড়িতে খবর দিয়ে আসলো যে আমার মাকে আমার ভাইয়ের বউ এরকম এরকম করে বলছে যে সে ওখানে কেন যাবে। তারা এমন একটা মূর্খতার প্রমাণ দিল, তারা আমার বাড়িতে কি হয়েছে না হয়েছে, তাদের এতটা সাহস, এরা তাদেরকে এতটা অধিকার দিয়ে রাখছিল। তারা সবাই এলো, তার কাকি এলো, তার মা এলো, তার ভাই এলো দুটো, এসে আমাকে মারলো, টানা হিজড়া মার। অথচ আমার হাজবেন্ড কি করছিল জানো? খালি শুনলে তোমরাও অবাক হবে, আমি অবাক হচ্ছিলাম। কিন্তু তবু কেন জানি কিসের যে একটা মানে ছিল একটা কোনো, জানি না আমি, আমি মানে চাইলেও আমি বেরোতে পারতাম না, আসতে পারতাম না, ছেড়ে দিতে পারতাম না। যেটা আমি আজকের ডেটে করতে পারি সেটা আমি তখন করতে পারতাম না। ঠিক আছে, আমার হাজব্যান্ড তাকে বোঝাচ্ছে, তার মাথায় হাত বুলিয়ে এরকম করে বোঝাচ্ছে যে তুই চিন্তা করিস না, তুই এত চিন্তা করছিস কেন, আমি তো আছি, ও বলছে তো, তার জন্য আমি প্রতিবাদ করব, তুই কেন এসছিস এখানে, তুই বেকার এসছিস, মানুষ দেখবে, মানুষ জানবে। অথচ তারা আমার এই জায়গায় ধরে এরকম লুটিপুটি করছে। সেখানে আমার হাজব্যান্ড মজুদ আছে, আমার সেই ননদ মজুদ আছে, আমার শাশুড়ি আছে, সবাই আছে। সেখানে আমাকে নিয়ে একদম টানা টানি হিজড়া হিজড়ি যে আমি কেন বললাম। তারাও কতটা মূর্খ তোমরা একবার তোমরা ভাবো। আমি জানি তাদের পর্যন্ত ভিডিওটা গেলেও তারা দেখবে, যদি তারা মানুষ হয় আজকের দিনে এহসাস হবে তাদের। কেননা আমার বাড়িতে কথা হয়েছে, আমার বাড়িতে আমার নিজের বাড়িতে আমি তো যা কিছু কথা বলতে পারি। আমি তোমাদের নাম নিয়ে কিছু বলিনি, তোমাদের ব্যাপারে কিছু বলিনি, আমি খালি বলছি আমি কেন যেতে দিতে চাইছি না সেখানে, তোমরা জানো না, তুমি জানো না, আমার শাশুড়িকে এটাই বলছি। তো সেখানে তাদের আসার কোনো মানে হয়? তোমরা একবার চিন্তা করো, তারা এসে আমাকে, তার 2 ভাই, তার সে, তার মা প্লাস তার কাকি, সবাই এসে আমাকে মেরে চলে গেল আমার পুরো ফ্যামিলির সামনে। আমার ফ্যামিলির কোনো রিয়াকশন ছিল না। আমার ফ্যামিলি বলছে তুমি তাদের সম্পর্কে কথা বলেছো, তারা আরে আমি কি এত বড় মূর্খ? আমি তাদের সম্পর্কে কথা বলিনি, আমি বলেছি
যে আমি আমার শাশুড়ি মাকে বলেছি যে তাকে আমি সেখানে কেন যেতে দিতে চাইছি না, তুমি কি জানো না? সেই কথার ভিত্তিতে কি তার বাড়ির থেকে লোক আসা উচিত? তাহলে তারা কতটা মূর্খ! তারা নাকি শিক্ষিত, সব বিএ এমএ এরকম, কিন্তু তারা কতটা অশিক্ষিত তার প্রমাণ তারা সেখানে দিয়েছিল। আমি বুঝে গেছিলাম, কিছু বলিনি আমি। তার থেকে বড় কথা আমার হাজব্যান্ড, যার কোনো তুলনা নেই। সে তার এক্সকে সামলানোর জন্যে তাকে বারবার করে বলছিল, আরে তুই শান্ত হ, তুই শান্ত হ, তুই এত রেগে যাচ্ছিস কেন? আমি তো ওকে বলছি, ওকে ধমকে দিয়েছি যে ও কেন বলবে, আমি যাব তাতে কি আছে? চিন্তা করো একবার তোমরা। এরকম আরো অনেক কাহিনী আছে। কেননা যদি আমি না থাকি, সেগুলো আমার মেয়ের দেখার অবশ্যই দরকার আছে না, তাই না? আমার মেয়ে অবশ্যই দেখবে কালকে ডেটে, নাহলে তো সে ভুল ভাববে, তাই না? তার অবশ্যই জানার দরকার আছে যে তার মার সঙ্গে কি কি হয়েছিল। তাহলে তোমরা সেই মেয়েটাকে চিন্তা করো, যেই মেয়েটাই আজকের ডেটে আমাকে, আমি একটা স্ট্রোক পেশেন্ট হওয়ার পরে, আমার ছোট ননদ স্ট্রোক পেশেন্ট হওয়ার পরে যে আমাকে নিয়ে এমন খেলা খেলতে পারে, সে তাহলে আগে কি কি খেলতো? এই তো একটা খেলা আমি বললাম যে এরকম ভাবে খেলছিল, আরো এরকম অনেক আছে, বলবো আমি তোমাদেরকে। চলো।